নমস্কার বন্ধুরা, আরএস গল্পকথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন শ্রী দেবীপ্রসাদ রায়চৌধুরীর লেখা একটি উপন্যাস জঙ্গল, আজকের চতুর্দশ এবং শেষ পর্ব। গল্পটা শোনা, নিজের মতো করেই বলি। পুরো বাড়ি, বাতিল ফরেস্ট বাংলো, সামনে বারান্দার মতো খানিকটা জায়গা, এখন তার সমতল রূপ অদৃশ্য। বেশিরভাগ স্থানেই ভাঙা পাথরের চাই স্তূপীকৃত হয়ে আছে। যেটুকু জায়গা ব্যবহারোপযোগী সেটুকুও ভীতিপূর্ণ ছোট বড় গহ্বরে ভরা। গর্তগুলি দেখলেই মন সন্দিগ্ধ হয়ে ওঠে। আশেপাশে বিষধরের বিক্ষিপ্ত খোলস, দেওয়ালে চুনবালির বালাই নেই। খিলানের জায়গাটা ইটের গাঁথুনি, নোনায় জড়ে গিয়েছে। এইখানেই শিকারের আড্ডা গাড়া গিয়েছিল। জায়গাটা লেগেছিল ভালো, উঁচু টিলার ওপর থেকে সব দিক দেখা যায়। চারধারে মাইলের পর মাইল পাহাড় এবং গভীর জঙ্গল। বাংলোর পাশেই গভীর খাদ, কত শত ফিট খাড়াইভাবে তলায় নেমে গিয়েছে বোঝবার উপায় নেই। নিকটে গিয়ে নিচের দিকে তাকালে মাথা ঘুরে যায়। খাদের পাদমূলে বিস্তৃত সমতল ভূমি কতকটা উপত্যকার মতো। নূতন বর্ষার আগমনে পোড়া মাটিতে সবুজের সারা পড়ে গিয়েছে। উপত্যকার বুকের ওপর দিয়ে বয়ে চলেছে ঝর্ণা বহা ক্ষীণ স্রোতস্বিনী দূরান্তরের দিকে। আবেষ্টনীতে শব্দ নেই, সব নিঝুম। অকস্মাৎ দূরে সাম্বার হরিণের আর্তনাদ অথবা নিকটে পেচকের অস্বস্তিকর রব শোনা যায়। দুপুরে আমার বন্ধু ফরেস্টার ও কুলিদের নিয়ে রসদ সংগ্রহ করতে সুদূর গ্রামে চলে গিয়েছিলেন। ক্রোশখানেক হাঁটলে জরিলের রাজপথেই মোটর বাস ধরা যায়। কথা ছিল জঙ্গলিদের গ্রাম থেকে আলাদা কুলি পাঠিয়ে দেবেন মাচান তৈয়ারির জন্য। তারাও আসেনি, একেবারে একলা পড়ে গিয়েছি। বেলা তখন পড়ে এসেছে। এতক্ষণেও যখন কেউ এলো না, তখন বুঝতে বাকি রইল না বন্ধু ফিরতি পথে বাস ধরতে পারেননি। কিন্তু মাচান বাঁধার জন্য নিকট গ্রামের জঙ্গলিরা এলো না কেন? দেখতে দেখতে দিনের আলো শেষ হয়ে আসতে লাগল। পাহাড়ে গোধূলির রশ্মি অনেকক্ষণ থাকলেও হঠাৎ অন্ধকার হয়ে যায়। বিবেচনা করে দেখলাম, এখন থেকেই হ্যারিকেন লণ্ঠনগুলো জেলে রাখা ভালো। পূবমুখ ঘর, সেই দিকটাই নিরেট দেয়াল, মাত্র একটি দরজা। বিপরীত দিকে জানালা থাকলেও গোধূলির আলো শেষ হলেই ঘর অন্ধকারে ভরে যাবে। ঘরের ভিতর যা অবস্থা, তাতে মা মনসার শত দোহাই পারলেও আচমকা অন্ধকারে কিছুর ওপর পা চাপিয়ে দেওয়া বিচিত্র নয়। উঠলাম আলো জ্বালতে। ভিতরে ঢুকতেই মনে হলো পিছনের ভাঙা জানালাটার বাইরে কি যেন হঠাৎ সরে গেল। হয়তো আমাকে দেখছিল। চলাটা মানুষের মতো নয়, খটকা লেগে গেল। মুখুজ্জি মশাইয়ের মহীশূরের নরভুকের গল্প চোখের সামনে সাক্ষাৎ ঘটনার মতো হয়ে উঠল। কালো বিলম্ব না করে ভরার দোনলাটা তুলে নিয়ে সন্তর্পণে ঘর থেকে বার হলাম। জানালার যে দিকে জানোয়ারকে চলতে দেখেছিলাম সেই গতি অনুসরণ করে আস্তে আস্তে এগুতে লাগলাম। যথাস্থানে এসে দেখি কোথাও কিছু নেই। অযথা আতঙ্কের জন্য লজ্জা পেলাম। ফিরে এলাম ঘরে। ফিরে এসে ম্যাগাজিন ভারী রাইফেলটা ভরে রাখবার ইচ্ছে হলো, কিন্তু সেটা তখনও বাক্স থেকে বার করা হয়নি। ঘরের ভিতর বেশি আওয়াজ করার সাহসও ছিল না। ঠিক করলাম মাটির তলায় গর্তের জিপকে ঘাটিয়ে লাভ নেই। অল্প সময়ের ভিতর অন্ধকার যেন তেড়ে এসে সব কিছু ঘিরে ফেললে। এই সময়টা কী রকম লাগে তা গভীর জঙ্গলে একলা না থাকলে অভিজ্ঞতা হাত বদল করবার উপায় নেই। ঘরে একটি জানালা, তার পাল্লাও গড়াধীন, হা হা করছে। আলো জেলে জানালার ওপরেই রাখলাম। ভদ্র বাঘ হলে ঘরের ভিতর খানা তল্লাশি করতে আসবে না। একটি খবর জানা ছিল,
এ অঞ্চলে বাঘে ভরা হলেও এমন কোনোটা নরহুকের উচ্চাসন দখল করেনি। দুটো লণ্ঠনই জ্বেলেছিলাম। একটা মেঝেতে রাখতে আশ্বস্ত হওয়া গেল। বসতে গিয়ে মনে পড়ল দরজাটাও বন্ধ করতে হয়। দীর্ঘকাল ধরে বাংলো এই অবস্থায় পড়ে আছে। বাঘ না এলেও ঘরটি যে গুহার বাসিন্দা ভালুকের প্রেমকেলির জায়গা নয় তা কে বলতে পারে? জোর করে দরজা বন্ধ করতে যেতে পাল্লার ওপরকার কবজার জোর খুলে গিয়ে কবাট আরেকটু হলেই মাথায় পড়েছিল। কোনো প্রকারে মাথা বাঁচিয়ে সেটাকে ভেজানো গেল। তবু খুঁতখুঁতে ভাব কাটিয়ে উঠতে পারলাম না। একদিকে খোলা জানালা, অপরদিকে মাত্র ভেজানো পতনোন্মুখ দরজা। একটা দিক অন্তত নিরাপদ হওয়া দরকার। দরজায় মোটা পাথরের চাই ঠেকা দিতে পারলে কতকটা নিশ্চিন্ত হওয়া চলে। সামান্য সন্ধানেই মনের মতো দুটি পাথরের চাই পেলাম, ভাঙা ছাদের টুকরো। পাথর দরজায় ঠেকা দিয়ে বসতে যাব, ছাদের ভাঙা খোলা জায়গাটা ক্ষণিকের জন্য আড়াল পড়ল। তারপরই আলগা গাঁথনির টুকরো ঝরে পড়তে লাগল। পাথরের নুড়ি, ঘরের ভিতর ছাদ ধসা শুকনো বালিও পাথরের ওপর পড়তে লণ্ঠনের আলোয় ধুলো হালকা ধোয়ার মতো সারাটা ঘর ঘিরে ফেললে। ভগ্নস্তূপের নুড়ি পড়তে সতর্কিত হতে হয়েছিল। ওপরে আলোর আড়ালে সন্দেহ এলেও ঘরের ভিতর সরীসৃপের ভয়ে আতঙ্কিত হয়েছিলাম। আশ্চর্যের ব্যাপার, ছাদের আলো আড়াল পড়ার সঙ্গে সঙ্গে স্পষ্ট শুনলাম পিছনের জানালার দিকে বেজায় ভারী দেখি জমাট তুলার ওপর লাফিয়ে পড়ার মতো আওয়াজ। ভাবলাম বন্দুক নিয়ে উঠে দেখি, কিন্তু দরজার কাছেই যদি সন্দেহের জীবটি লুকিয়ে থাকে তাহলে তার দিকে বন্দুক ফেরাবার আগেই হয়তো আমার ভবলীলা শেষ হয়ে যাবে। শেষ পর্যন্ত ঘরের ভিতরেই বসে থাকা যুক্তিসঙ্গত। মনকে স্টোক দিলাম। ওপর থেকে নুড়ি পড়ার পরেও যখন কিছু অঘটন ঘটেনি তখন আমার আতঙ্ক অর্থহীন। যুক্তিগুলি আপনা থেকে আত্মরক্ষার জন্য গড়ে উঠছিল। আসন্ন বিপদ সম্বন্ধে আত্মনির্দিষ্ট সতর্কতা যাবতীয় প্রাণীরই বাঁচার অবলম্বন। তবে মানুষ ইনস্টিংক্ট ছাড়া বুদ্ধিকে ব্যবহার করে থাকে। উপস্থিত ক্ষেত্রে বুদ্ধি নানা রকম সম্ভাবনার ফাপড়ে ফেলে দিল। ঘরের ভিতরে বসে থাকা যথেষ্ট নিরাপদ মনে করতে পারছিলাম না। সিদ্ধান্ত দাঁড়ালো বিষধরের মতো সাক্ষাৎ জমের সঙ্গে বাস করা অপেক্ষা যে কোনো বিপদের সামনে এগিয়ে যাওয়া যুক্তিসঙ্গত। পরিত্রাণের স্থান ছাদের উপরে। ওখানে উঠতে পারলে আক্রমণকারীর সঙ্গে অন্তত বোঝাপড়ার সুবিধা পাওয়া যাবে। দোনলা প্যারাডন্সের দিকে তাকাতে আত্মনির্দিষ্ট ভরসায় বলিয়ান হয়ে উঠলাম। ছাদ হাতের নাগালি, 7.5 ফিটের ওপর হবে না। প্রাচীনকালের কম খরচায় জঙ্গলি বিশ্রামাগারের উচ্চতাকে শোভনীয়ই বলতে হবে। কিন্তু যেখান দিয়ে উঠব সেইখানেই তো সাপের কেল্লা। ইতস্তত করছি, এমনই সময় স্পষ্ট শুনলাম ছাদের ওপর কোনো জন্তু লাফিয়ে উঠল। ভরা বন্দুক বাগিয়ে রাখলাম। ঠিক জানতাম এইবার একটা কিছু ঘটে যাবে। অনুমান প্রমাণিত হতে সময় লাগল না। একটু পরেই খোলা জায়গাটা থেকে ছোট নুড়ি ঝরে পড়তে লাগল। তারপরই দেখলাম একটি বিশালাকার থাবা সন্ত্রস্তভাবে খানিকটা করে ঘরের ভিতর বেশ খানিকটা ঢুকে আসছে, আবার ছাদের ওপর উঠে যাচ্ছে। বাঘের মুখ দেখতে পাচ্ছি না। থাবা থেকে বুঝলাম আমার মুখোমুখি হয়ে বসেনি। থাবার ওপরই গুলি চালিয়ে দিলে কি হয়? নিজের কাছে উত্তর পেলাম, বাঘ জখম হয়ে পালাবে এবং বেশি চলতে না পেরে যদি বন্ধুর ফেরার পথে কোথাও বসে থাকে তাহলে একজনকে সে নেবেই। আহত বাঘ হাতির পল্টনকেও আক্রমণ করতে ভয় পায় না। পরক্ষণেই বন্ধুকে বাঁচানো অপেক্ষা নিজের বাঁচাটা বেশি প্রয়োজন মনে করলাম। তখন মরা বাঁচার সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছি। অস্বাভাবিক শক্তির আশ্রয় পেলাম। ছাদের ফুটোর দিকে টর্চ ঠিক করে সুইচ টিপে দিলাম। তীব্র বৈদ্যুতিক আলোও জ্বলেছে, আর ঠিক সেই মুহূর্তে বাঘও ফুটো দিয়ে মুখ বার করেছে। রক্ত হিম হয়ে যাবার উপক্রম হলো। টর্চ রেখে বন্দুক তুলে নেবার ক্ষমতাটুকুও হারিয়েছি। কতকটা সম্মোহিতের মতো হয়ে গিয়েছিলাম। অকস্মাৎ সাংঘাতিক তীব্র আলোর চোখে পড়ায় বাঘ ভরকে গেল। তারপরেই হুঙ্কার দিয়ে নিচে লাফিয়ে পড়ল।
তারপর লাফের পর লাফের আওয়াজ দূরে মিলিয়ে যেতে শুনলাম। নিশ্চিন্ত হলাম বাঘ আর এদিকে ফিরছে না, জন্তুটা পালিয়েছে। এইবার ঘর থেকে বার হতে হয়। স্তূপের কাছ থেকে লাফ মেরে কড়ি কিংবা বর্গা ধরে একবার ঝুলতে পারলে ওপরে উঠে যাওয়া শক্ত নয়, কিন্তু যেখানটা ধরব সেই জায়গাটা আমার ওজনে যদি ধসে যায় তাহলে সশরীরে বিষধরের সম্বর্ধনার জন্য মাটিতে পড়তে হবে। সরীসৃপের কথা যতই ভাবতে লাগলাম ততই তাদের অস্তিত্ব সম্বন্ধে সুনিশ্চিত হয়ে উঠছিলাম। কপাল দিয়ে ঘাম ঝরতে আরম্ভ করেছে। ঘরের ভিতর আর 1 মিনিটও থাকা উচিত নয়। পলে পলে মৃত্যুকে কাছে ডেকে আনা অপেক্ষা বাঘের কামড় ঢের বেশি বাঞ্ছনীয়। বন্ধুর বাধা হোলডল চোখে পড়ল। দ্বিধা না করে উঠে পড়লাম। পিঠে বন্দুক ঝুলিয়ে ধীরে বাধা বিছানা তুলে নিয়ে স্তূপের কাছে শুধু পায়ে এগুতে লাগলাম। অতি সন্তর্পণে বিছানা তার ওপর রেখে কোটের পকেটে চৌকো শিকারের টর্চ পুড়ে ফেলতে সময় লাগল না। তারপর আরও সন্তর্পণে তার ওপর উঠতে আমার মাথা ছাদের ওপর এসে পড়ল। পিঠের বন্দুক ছাদে রেখে দুটি হাত ভাঙা জায়গার কিনারায় রাখতে পায়ের তলায় একটু বেসামাল হয়েছিল। নড়াচড়ায় বিছানার তলার খানিকটা স্তূপ ধসে গেল। সঙ্গে সঙ্গে আমি ঝাঁকুনি দিয়ে প্যারালাল বারে ঝোলার মতো মাটি থেকে উঠে পড়লাম। তখন কোমর থেকে দেহের নিম্নাংশ ঘরের ভিতর দোল খাচ্ছে। এই সময় ঘরের ভিতর যে সব শব্দ আরম্ভ হলো তার সঠিক বর্ণনা দেবার শক্তি আমার নেই। একাধিক সাপের ছোবল একটির পর একটি পড়তে আরম্ভ করেছে। তাড়াতাড়ি ওপরে উঠতে পারছি না। হাঁটু দুটো মুড়ে মাটি থেকে শরীর আরও একটু ওপরে তুলে কোনো প্রকারে ছাদের উপরে এসে পৌঁছলাম। ধরে প্রাণ এলো। ওপরে উঠেই প্রথমে জঙ্গলের আশপাশ দেখে নেওয়ার দরকার বোধ করলাম। উঠে দাঁড়িয়ে সবে টর্চ পিছন দিকে ফেলেছি, দেখি নিচেই প্রকাণ্ড বাঘ ওপরে লাফাবার জন্য অপেক্ষা করছিল। হয়তো আর 1 মুহূর্ত টর্চ জ্বলতে দেরি হলে আমার কোলের ওপরেই এসে পড়ত। আলো পড়তে বাঘ সামনের একটা ঝোপের দিকে ছুটতে লাগলো। টর্চ ঠিক রেখে বন্দুক তুলে নিতে নিতে যেন আর ঝোপের ভিতর অদৃশ্য হয়ে গেল। টর্চটি বন্দুকের সঙ্গে লাগিয়ে নেবার ব্যবস্থা ছিল। গোড়াতেই সংলগ্ন করে নিলে হাতে পাওয়া শিকার ফসকাত না। নিজেকে স্টোক দিলাম। যাক, সাপের ছোবল থেকে বেঁচে গিয়েছি এই ঢের। কিন্তু বড় বাঘের এইরূপ আচরণ আমি কখনো দেখিনি। লেপার্ড অবশ্য তাড়া খেয়েও বারবার ফিরে আসে, কিন্তু বড় বাঘ একবার ভরকালে তাকে কখনো ফিরতে দেখিনি। আসলে জানোয়ারটা মূর্খ, কোনো শিকারীর সঙ্গে পরিচয় হয়নি। তবু তার সাহসের কারণ অনুসন্ধান করতে লাগলাম। ছাদ পরীক্ষা করে দেখলাম দাগে ভরা। সর্বত্র জন্তুটির থাবার দাগ পড়েছে তার ওপর। অর্থাৎ বাঘ প্রত্যহ এই ছাদটিকে অবজারভেটরি করে। ঘরের ভিতর আলো আর মানুষের গন্ধে সন্দিগ্ধ হওয়ায় অনধিকার চর্চায় ব্যস্ত জীবটি কে জানবার কৌতূহল দমন করতে পারেনি। এইবার ঘরের ভিতর কি ব্যাপার চলেছে জানবার ইচ্ছা প্রবল হয়ে উঠল। এগিয়ে গিয়ে বন্দুকে লাগানো টর্চের আলো ঘরের ভিতর ফেললাম। লোমহর্ষণকর দৃশ্য। 4-5টা অতিকায় বিষধর ঘরের চারপাশে ঘুরে বেড়াচ্ছে, আর হোলডলের ওপর একটি রাজগোখরো 3.5 ফিটের কাছাকাছি খাড়া হয়ে ফনা ধরে দুলছে। আক্রোশ তার বাঁধা বিছানাটার ওপর। হয়তো 1-8টা ছোবল ইতিমধ্যে দিয়েও ফেলে থাকবে। বন্দুকে লিথেল বল ভরা ছিল। গুলি চালাতে সাহস পেলাম না। পাথরে লেগে ঠিকরে আমারই ওপর ফিরে আসতে পারে। এইবার সামলে বসা দরকার। বাঘের যে বিচিত্র আচরণ দেখলাম তাতে সমস্ত রাত জেগে নিজেকে পাহারা না দিলে যে কোনো মুহূর্তে বিপদে পড়তে পারি। বাংলোটি এমন একটি জায়গায় প্রস্তুত হয়েছিল যার নিকটেই 4-5টি জন্তু চলার পথ এক জায়গায় এসে মিশেছে। খাদের নিচে পূর্ব বর্ণিত নদী ভিন্ন এ অঞ্চলে আর কোথাও জল পাওয়া যায় না। সুতরাং তৃষ্ণার থেকে সঙ্গমস্থলটি মারিয়ে যেতে হবেই। মওরাটি পছন্দ হয়েছিল বলেই এইখানে আস্তানা গেড়েছিলাম। মাচান যেখানে বাঁধব ঠিক করেছিলাম সেই জায়গাটা এখান থেকে মাত্র 100 খানেক গজ দূরে। সঙ্গমস্থলটি পাশেই। টর্চের আলোর পাল্লার পক্ষে বাংলো একটু দূরে।
আরও একবার বন্দুক সংলগ্ন আলো ফেলে নিশ্চিন্ত হবার চেষ্টা করতে লাগলাম। রাত জাগার উপকরণ শিকারে সবসময় সঙ্গে রাখি, পকেটেই থাকে। ফ্লাক্স বার করতেই মন উৎফুল্ল হয়ে উঠল। রসের রাজ্যে হাজিরা দিতে প্রায় 2 ঘন্টা দেরি হয়ে গিয়েছিল। বুক পকেটে অধিকন্তু টোটাগুলি ঠিক আছে দেখে প্রথম চুমুকের পর সিগারেট ধরালাম। নিটের ক্রিয়াই আলাদা। সঙ্গে সঙ্গে উগ্র তরল শক্তির সন্ধান দিতে লাগল। শিকারের আশায় বসিনি, সুতরাং সিগারেট আর তরলের গন্ধ লুকাবার তেমন প্রয়োজন দেখলাম না। উভয় দিক দিয়েই যশ। আমাকে স্বনামধন্য পুরুষ করে ছেড়েছে। শিল্পীরা বলে আমার মুখের সামনে সিগারেটের সাদা ধোঁয়া না থাকলে নাকি আমার চেহারায় মেলানো যায় না। আর উগ্র তরল সম্বন্ধে বলাই বৃথা। সোজা কথা, লুকো ছাপার বেলায় অনেক দিন কাটিয়ে বসে আছি। কথায় বলে ল্যাংটার নেই বাটপারের ভয়। গুণ কিছু থাকলে তবে তো তার হারানোর ভয় থাকে। নিটের ক্রিয়া শুরু হতে সময় লাগল না। মজ বাড়তে আরম্ভ করেছে। একটার পর একটা সিগারেট নিঃশেষিত হয়ে যাচ্ছে। আবার ধরাচ্ছি। সময় কেটে চলেছে। নিঝুম রাতে জ্যোৎস্নার আলো আমাকে রসের রাজ্যে টেনে নিতে আরম্ভ করেছে। মওরার দিকেই তাকিয়ে বসেছিলাম। হঠাৎ দেখলাম 2টি বাঘ মুখোমুখি হয়ে বসে আছে। আমার কাছ থেকে 100 গজ দূরে হবে। জঙ্গলের সরকারি পথের মাঝখানে একেবারে ফাঁকায় বন্দুক তুলে আবার নামিয়ে নিলাম। কেন বলতে পারি না, আমার হিংসাবৃত্তি স্থিমিত হয়ে এসেছিল। এইরূপ আকস্মিক পরিবর্তন অপ্রত্যাশিত। তথাপি অনেক সময় অনেক জিনিস ঘটে, যার সঠিক কারণ সব সময় খুঁজে পাওয়া যায় না। কখন পশুরাজরা আমাকে দর্শন দেবার জন্য আসন ঘিরে বসেছিল জানতে পারিনি। নতুন অভিজ্ঞতার জন্য বন্দুক প্রস্তুত রেখে চুপচাপ বসে রইলাম। কিছুক্ষণ বাদে একটি উঠে আরেকটির পিছনে যাবার চেষ্টা করতে সাংঘাতিক গর্জন করে অপরটি মাটি ছেড়ে দাঁড়ালো। বুঝলাম রাজা ও রানীর গোপনে দেখাশোনা হয়। প্রেমের দ্বন্দ্বে রাজায় রাজায় বোঝাপড়া চলেছে। অল্পক্ষণের ভিতরেই দ্বন্দ্বের প্রকরণ স্পষ্ট হয়ে উঠল। একেবারে মল্লযুদ্ধ। কখনো সোজা দাঁড়িয়ে উভয় উভয়কে আলিঙ্গন করছে, কখনো লাফের দ্বারা নানা প্যাচের প্রয়োগ চলেছে। নখে নখে দাঁতে দাঁতে সংঘর্ষণ। তারই সঙ্গে থেকে থেকে ভয়ঙ্কর হুঙ্কার। দ্বন্দ্বের মীমাংসা অতি সহজে নিষ্পত্তি হয়ে গেল। দেখলাম একটি রীতিমতো ঘায়েল হয়ে পরিচিত ঝোপের দিকে ঢুকে গেল, আর বিজেতা চলতে লাগল জলাশয়ের দিকে। সতর্কিত গতি। খানিকটা চলে, আবার পিছু ফিরে তাকায়। আমার এখান থেকে সিগারেটের ধোঁয়া, মদের গন্ধ, দেশলাই জ্বালা কোনোটা ভ্রুক্ষেপের মধ্যে আনা দরকার বোধ করেনি। এটাও অশিক্ষিত বাঘ। তার ব্যবহারে ক্ষুণ্ণ হবার কিছু ছিল না। বাঘ চলে গেল। জঙ্গল পুনরায় নিস্তব্ধতার মাঝে ডুবতে শুরু করল। তখন ফ্লাস্ক খালির দিকে এগিয়ে চলেছে। পায়ের কাছে ছাদের মেঝে সিগারেটের টুকরায় বেশ খানিকটা সাদা হয়ে গিয়েছে। মজ জমাট বাঁধতে আরম্ভ করেছে। হঠাৎ শুনলাম দূরে, বহু দূরে প্রপীড়িত নারীর আর্তনাদ। আওয়াজ থেকে থেকে অধিকতর করুণ ও দীর্ঘ হয়ে উঠছে এবং আরও নিকটে চলে আসছে। তিরুপতি তীর্থে যদি কেহ ডলি চড়ে গিয়ে থাকেন তো শব্দের অনুকরণ দৃষ্টান্তে বুঝতে পারবেন। আর্তনাদ কতকটা ডলি বাহকদের টানা সুরের মতো। কান খাড়া করে বসেছিলাম। শব্দ যথেষ্ট নিকটে এসে পড়ল। বুঝলাম ফেউ ডাকার মতো বাঘের আগমন বার্তা। শেয়ালের বিকৃত ডাক নয়, ভিন্ন জানোয়ারের স্বর। আমি জানোয়ারটিকে কখনো দেখিনি, তবে শুনেছি পোহার গেল সাপের নাকি স্বগোষ্ঠী। যাই হোক, শব্দ বাংলোর নিকটে এসে থেমে গেল। আমি খাদের দিকে পিঠ করে প্রস্তুত হয়ে বসলাম। যেদিক দিয়েই রাজ্যেশ্বর আসুন না কেন, আমার অজ্ঞাতে ছাদের ওপর চলে আসা চলবে না। অনেকক্ষণ একইভাবে বন্দুক হাতে বসে রইলাম। কোনো সাড়া নেই। আরও খানিকটা সময় কাটতে দূরের জলাশয়ের দিক থেকে ভয়াল বার্তা আসতে লাগল। বাঘ ওই দিকে চলে গিয়েছে। নিশ্চয় দূর থেকে আমাকে দেখে চলার পথ বদলে ফেলেছিল। এতক্ষণে একটি শিক্ষিত বাঘের সন্ধান পাওয়া গেল। জন্তুটি এদিকে 3-4 দিনের ভিতর মুখ দেখাবে কিনা সন্দেহ। শিকারে তখন আমার কোনো স্পৃহা ছিল না।
জ্যোৎস্নাস্নাত প্রকৃতির অপূর্ব রূপ আমাকে মোহমুগ্ধের মতো জংলি করে তুলেছিল। ভাবছিলাম, কেন অহেতুক এই হত্যার শৌখিনতা? আরও কত কি তা বলতে পারি না। সংক্ষেপে, বিশাল বনস্পতিদের অবর্ণনীয় রূপ আমার অন্তরকে ভাবময় করে তুলেছিল। কারণ মুক্ত ভাবের স্রোত বাধা পেল। ধাবমান সাম্বার হরিণের ক্ষুরধ্বনি শুনলাম। সোজা পথে অবর্ণনীয় দ্রুতগতিতে আমার দিকে ছুটে আসছে। নতুন ঘটনার জন্য অপেক্ষা করতে লাগলাম। দেখতে দেখতে বড় ঘোড়ার মতো একটি বিপুলকায় হরিণ আমার চোখের সামনে দিয়ে জলাশয়ের বিপরীত দিকে চলে গেল। আমি আধ মিনিটের ভিতরেই আন্দাজ ৩০-৪০টা জংলি কুকুরকে বেগে ছুটে আসতে দেখলাম। বাংলোর কাছাকাছি এসেই সব কয়টা থমকে দাঁড়িয়ে গেল। তারপর পলাতক হরিণের পিছু না গিয়ে জলাশয়ের দিকে মন্থর গতিতে মোড় ফিরাল। শিকার ছেড়ে দেবার কারণ অনুমান করলাম। বাংলোর আলো। ছাদ ধসা বাংলোতে কোনো শৌখিন শিকারী আসে না। সেই কারণে বৎসরের পর বৎসর পৌর বাড়ি হয়তো অনেক জন্তুর বিশ্রামের স্থান হয়েছিল। হঠাৎ পরিচিত জায়গার রূপ পরিবর্তনে চালাক কুকুরদের আতঙ্ক আসা বিচিত্র নয়। তৃষ্ণার্ত বাঘের কথা মনে পড়ল। নিশ্চয় জানতাম, কুকুরের পাল তার সন্ধান পেলে পালানো শিকারের অভাব মিটিয়ে যেত। জীবন্ত বাঘের মাংস টুকরো টুকরো করে ছিঁড়ে খেয়ে ফেলবে। কুকুরের পালও দৃষ্টির বাইরে চলে গেল। মৌতাজ ঝিমিয়ে আসছিল। নিজের অজ্ঞাতেই ফ্লাস্কের দিকে হাত চলে গেল। অপ্রীতিকর অনুভূতি। পাত্রটির ওজন কমে গিয়েছে। সংকটাপন্ন অবস্থায় সঞ্চয়ের কথা ভুললাম, কিন্তু রসের টান এমনই বেড়ে উঠল যে শেষ রক্ষা করতে পারলাম না। বোতল খালি হয়ে গেল। নিট রংদার হয়ে উঠল। বাঘ ভালুক তখন আমার দোস্ত হয়ে গিয়েছে। নিজেকে জঙ্গলের একজন বিশিষ্ট প্রাণী ভাবতে আরম্ভ করেছি। নিঝুম রাত, বোধহয় দ্বীপ্রহর পার হয়ে গিয়ে থাকবে। এমনই একটি স্থান যে ঝিঝি পোকার ডাক পর্যন্ত নেই। অস্বস্তিকর নিস্তব্ধতার মাঝে বসে আছি। নিটের ক্রিয়া দারুণভাবে দ্রুত বেড়ে চলেছে। অহিংসা মতবাদের প্রতি সঙ্গত আক্রোশ আসতে শুরু করে দিল। বন্দুক হাতে বসে থাকা বিড়ম্বনা মনে বোধ করছিলাম। ভাবলাম, যে ঝোপটায় বারবার বাক্যে ঢুকতে দেখলাম সেখানটা চেষ্টা করে দেখলে কি হয়। এখান থেকে ঝোপ পর্যন্ত একেবারে ফাঁকা। আমাকে নিকটে আসতে দেখে যদি ঝোপ থেকে বেরিয়ে আসে, তাহলেও ৪-৫ লাফের কমে আমার কাছে আসতে পারবে না। তবে আহত না হলে অত দূর থেকে বাঘ সহজে আক্রমণও করতে আসে না। একমাত্র উপায় আছে, ওই পাশের টিলাটার কাছে যেতে পারলে ২০-২৫ গজের ভিতরে সে পড়া যায়। তখন শিকার ও সুরার ডবল নেশায় কাণ্ডজ্ঞান হারিয়েছি। অবলীলাক্রমে ৭.৫ ফুট ওপর থেকে লাফিয়ে পড়লাম। ভয় ছিল বন্দুকটিকে নিয়ে। সেটা সামনে দুহাতে ধরে লাফিয়েছিলাম। ঘরের ভিতর তখন আলো জ্বলছে। সেদিকে আর ফিরলাম না। টিলার দিকে চলতে লাগলাম। ঝোপের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখে চলেছি। একটু নড়লেই বন্দুক বগলে তুলে নেব বলে কিছুমাত্র বাধা না পেয়ে টিলার কাছে এসে পড়লাম। তার ওপর উঠতেও সময় লাগলো না। এইবার বাঘকে বার করি কেমন করে? বন্দুক বাগিয়ে নিয়ে কাশলাম। কোনো প্রতিক্রিয়া নেই। ঝোপের অপর পাশটিও খোলা জায়গা। জ্যোৎস্নার আলোয় একটা ইঁদুর চলে গেলেও দেখা যায়। তবে কি বাঘ আমাকে আসতে দেখে পালালো নাকি? পরক্ষণেই মনে হলো, মোটের ওপর বাঘ ঝোপের ভিতর আছে কিনা তারই বা নিশ্চয়তা কোথায়। একটা ফাঁকা আওয়াজ করবার ইচ্ছা হলো। পরে বিবেচনা করে দেখলাম, শূন্যে গুলি উড়িয়েই বা লাভ কি? সত্যি বাঘ বেরিয়ে এলে মাত্র একটি গুলির ওপর নির্ভর করতে হবে। এক গুলিতে না মরলে নতুন করে গুলি ভরবারও সময় পাব না। মানুষের কাছের আওয়াজ এত কাছ থেকে শুনেও যখন বাঘ কোনো চাঞ্চল্য প্রকাশ করেনি, তখন সে নিশ্চয় এখানে নেই। এখন করা যায় কি? আর ঝোপের বেশি কাছে যাওয়া চলে না। অতর্কিতে ঘাড়ের ওপর এসে পড়তে পারে। বাংলোর দিকে ফিরতে হলে আমার পিছনটি বাঘের সামনে ধরতে হবে। সামনে মুখ রেখে পিছু হাঁটাও বিপদসংকুল। নিটের রস পায়ের ওপরও প্রভাব জাহির করতে আরম্ভ করেছে। ইতিমধ্যেই তার আভাস দুবার পেয়েছি। টিলার ওপর বাঘের সামনাসামনি বসে রাত কাটানো এ অবস্থায় অসম্ভব। গাছ খুঁজতে লাগলাম। টিলার নিচেই কয়েক হাতের ভিতর মন্দের ভালো একটি গাছ আছে বটে,
ঢালুর দিকে পিছু হেঁটে নামতে পারলেই বাঁচা যায়। নিটের প্রায়শ্চিত্ত না করে উপায় নেই। পলায়মান না হয়ে পিছু হাঁটতে লাগলাম। গাছের কাছে এসে পড়েছি। এমনই সময় টিলার ওপাশ থেকে ঝোপ নড়ার আওয়াজ এলো। শুকনো পাতার ওপর খসখস চেনা পায়ের শব্দ, তারপরে একটি ভারী জন্তুর পড়ে যাবার আওয়াজ। বন্দুক তুলে দাঁড়িয়ে গেলাম। তীক্ষ্ণ দৃষ্টি টিলার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছোটাছুটি করছে, যে কোনো মুহূর্তে বাঘের সম্পূর্ণ দেহ টিলার ওপর দেখব বলে। কিছুক্ষণ সময় কেটে গেল, কিছুই ঘটল না। কেবল ঝোপের দিক থেকে ঘরঘরানি শব্দ এলো। ক্রোধের প্রকাশ নয়, যন্ত্রণার কাতর ধ্বনি। আর বিলম্ব করা যায় না। বন্দুক কাঁধে ঝুলিয়ে গাছে উঠতে লাগলাম। এ বিষয়ে অভ্যাস দ্বারা পারদর্শিতা লাভ করেছিলাম। বেশ উঁচু ডালে এসে পড়েছি। বসতে যাব বা বেসামাল হয়ে পড়ে যাচ্ছিলাম। নিজেকে সামলাবার সময় বন্দুকের বাট গাছের ডালের সঙ্গে ঠুকে গেল। নিস্তব্ধ জঙ্গলে ওইটুকু শব্দের প্রতিধ্বনি ওঠে। সঙ্গে সঙ্গে ঝোপ দারুণভাবে নড়ে উঠল। তারপর আবার ভারী ওজন পড়ার শব্দ। ইতিমধ্যে বসবার ব্যবস্থা করে নিয়েছি। নিরাপদ স্থানে বসেছিলাম। ধীরে এবং সাবধানে পিঠের অস্ত্র সামনে নিয়ে এলাম। নড়া জায়গাটা লক্ষ্য করে বন্দুক সংলগ্ন টর্চের সুইচ টিপে দিলাম। প্রথমে কিছু দেখতে পাইনি। আলো এদিক ওদিক ঘোরাতে নজর পড়ল বাঘের লেজের ওপর। মৃদু দুলছে। বাঘ শুয়ে আছে। কখনো কখনো পিছনের পা দেখতে পাচ্ছি। কেমন একটা ছটফট ভাব। অনেকক্ষণ আলো জ্বেলে বসে থাকলাম। গুলি চালানোর উপযুক্ত জায়গা সুবিধামতো পাওয়া গেল না। ক্রমান্বয়ে মাংসাশী নিশ্চল হয়ে আসতে লাগল। অল্প সময়ের ভিতর লেজের সামান্য দোলাও বন্ধ হয়ে গেল। রাতের বেলা নানা বিঘ্নের মাঝে বাঘ ঘুমায়, এরকমটি কখনো দেখিনি। গুলি চালাবার জন্য হাত তখন নিষ্পিস করছে, অথচ হৃদয় বা মাথা বহু চেষ্টা করেও খুঁজে বার করতে পারলাম না। নাচার হয়ে বন্দুক হাতে বসেই রইলাম। সময় কেটে চলেছে। মাঝে মাঝে টর্চ জেলে দেখছি বাঘ নড়ে কিনা। লেজ অসার। নেশার ঘোর আমাকে তখন চেপে ধরেছে। খালি পেটে কড়া ব্র্যান্ডির ক্রিয়া, তার সঙ্গে কতক্ষণ টক্কর দিয়ে চলা যায়। বিপদ নিকটে জেনেও নিজেকে আর সামলাতে পারছিলাম না। কপাল গুনে সামনেই দুটি কাছাকাছি ডাল পেয়ে গিয়েছিলাম। তার উপর হাত ছড়িয়ে দিয়ে চোখ বন্ধ করলাম। অল্পক্ষণের ভিতরই ঘুমের কবলে গিয়ে পড়লাম। বহু চেষ্টা করেও নেশাকে দাবিয়ে রাখা সম্ভব হলো না। চোখ বুঝবার সময় বন্দুকটা পিঠে ঝুলিয়ে রাখতে গিয়ে ডালের সঙ্গে সুইচের ধাক্কা লেগে গেল। টর্চ জ্বলে উঠল। তখন এমন অবস্থা নেই যে বন্দুক সামনে এনে আলো নিভিয়ে দিই। তন্দ্রার ঘোরে ভাবলাম একটু পরে নিভিয়ে দিলেই হবে। আলস্য আমাকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলেছিল। অসহায়ের মতো হয়ে গিয়েছিলাম। কতক্ষণ এভাবে বসেছিলাম কিছু মনে নেই। হঠাৎ ঝোপের ভিতর ঝটাপটির শব্দে তন্দ্রায় বিঘ্ন ঘটল। পরক্ষণেই মাংস ছিঁড়ে খাওয়ার আওয়াজ শুনতে পেলাম। নিস্তব্ধ জঙ্গলে মরা জন্তুর পেটের ওপর কামড় পড়লে যে শব্দ বার হয় তা অভিজ্ঞ শিকারী ভুল করতে পারে না। একসঙ্গে অনেকগুলি জন্তুর ধস্তাধস্তির আওয়াজ পাচ্ছিলাম। তাড়াতাড়ি বন্দুক সামনে নিয়ে এলাম। লক্ষ্যের স্থান ঠিক করে বগলে তুলতেই অভ্যাস মতো সুইচ টিপলাম। আলো জ্বলে না। ব্যাটারির শক্তি নিঃশেষিত হয়ে গিয়েছে। তখন চাঁদের আলোর শেষ রশ্মি পাহাড়ের আড়ালে। ঝোপের কাছে ঘোর অন্ধকার। তন্দ্রার ঘোর কাটিয়ে উঠতে পূর্ব ঘটনাগুলি মনে পড়তে লাগল। বাঘের কথা, তার কাতর গোঙানি এবং মরার মতো পড়ে থাকার কথা। ছবিটা চোখের সামনে দেখছিলাম। তবে কি বাঘটা মরেছে? যারা মাংস ছিঁড়ে খাচ্ছে তারা কোন জাতীয় মাংসভোগ? নিজের কাছেই উত্তর পেলাম, হায় না। ওরা পচা জন্তুর সন্ধানে বেরিয়েছিল। দুর্ভাগ্যক্রমে টাটকা মরা পেয়ে গিয়েছে। পুঁতিগন্ধ না পেলে ওদের রসনা তৃপ্তি হয় না। ক্ষুধার তাড়না কি রুচির বিচারে সময় রাখে? কিন্তু একটা তাজা বাঘ অযথা এবং হঠাৎ মরতে গেল কেন? প্রেমের ব্যর্থতায় আত্মঘাতী হওয়া যে আরণ্যক নীতির বিরুদ্ধাচরণ। তবে কি ঝোপের বাঘ গত রাত্রের মল্লযুদ্ধে নিহত হয়েছিল? ঘুম কেটে গিয়েছে। হাই নাই মারব ঠিক করে বসে রইলাম। ভোর হতেও বেশিক্ষণ সময় লাগল না। একটু পরিষ্কার হতেই
ট্রিগার টিপার লোভে এক দৃষ্টে ঝোপের দিকে তাকিয়ে বসে আছি। যে কোনো একটা হায়না বেরুলে হয়। নিশ্চয় বলতে পারি তখন স্বপ্নের ঘোর ছিল না। মাংস ছেঁড়ার শব্দ শুনতে পাচ্ছি না, তার পরিবর্তে কাছে দূরে তিতিরের ডাক শুনছি। মাঝে মাঝে ময়ূরের কেকারব। আকাশ ফর্সা হয়ে গিয়েছে, ঝোপে কোনো চাঞ্চল্য নেই। একটা গাছের ছোট ডাল ভেঙে ঝোপের ওপর ছুঁড়লাম, কোনো সাড়া নেই। কিছুক্ষণ পরে আবার ডাল ছুঁড়লাম, ভিন্ন ফল পেলাম না। পরের পর বাইরের উৎপাতেও বাঘ নির্লিপ্ত থাকায় খটকা লেগে গেল। ভাবতে লাগলাম, আগাগোড়া সমস্ত ঘটনাই স্বপ্ন নয় তো। সকালের আলো ভিন্ন প্রকারের সাহস নিয়ে এসেছে। বিপদকে বোঝবার শক্তি ফিরে পেয়েছি। নেমে এলাম গাছ থেকে। একলা ঝোপের দিকে যাবার ভরসা পেলাম না। বাংলো মুখে চলতে লাগলাম। বাংলোর কাছে এসে দেখি ঘরের গা ঘেঁষা একটি বিরাট পাথরের চাই। ছাদে ওঠার জন্য বাঘের সিঁড়ির ধাপ। একলা ঘরের ভেতর ঢোকা বিপজ্জনক মনে করলাম। রাত্রির ঘটনা স্বপ্ন হলেও মাটিতে দাঁড়িয়ে থাকা ভালো লাগছিল না। পাথরের চাইয়ের সাহায্য নিয়ে আবার ছাদে উঠে পড়লাম। ভোরের ঠান্ডা হাওয়ায় নেশা তখন একেবারে কেটে গিয়েছে। বসে আছি বন্ধু ও কুলিদের ফেরার অপেক্ষায়। তারা যখন ফিরে এলো তখন বেলা হয়ে গিয়েছে। এই শিকারের বিপদসঙ্কুল মুহূর্তগুলির সঙ্গে পরের ঘটনার কোনো সম্বন্ধ নেই, কারণ এরপর আমাকে জঙ্গল ছাড়তে হয়েছিল বন্ধুর আতঙ্কের জন্য। বিষের ভয় তাকে এমনভাবে অভিভূত করেছিল যে যাবার পথে দামি শৌখিন বিছানা জঙ্গলিদের দান করতে কিছুমাত্র দ্বিধাগ্রস্ত হননি।